শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নীললতা আজ পত্রিকার সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক সুপন রয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল মামুন। চলুন শুরুতেই দেখে নিয়ে আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে আমার হাতে। প্রথমেই দৈনিক প্রথম আলো শিরোনাম দেখছি, হাসপাতালে সংক্রমণ ঝুঁকি থাকছেই, করোনা মহামারী, রোগী বাছাই পদ্ধতি মানা হচ্ছে না, করোনায় ইতিমধ্যে চিকিৎসক সহ অনেক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। এর পাশে দেখছি প্রচারের শেষ দিনেও বিএনপি ঘরে আওয়ামী লীগ বাইরে, কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত এক। আগামীকাল আমরা জানি 25 পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে, আমরা শুনবো নিশ্চয়। এছাড়া 1 কিলোমিটার রাস্তার ব্যয় 82 কোটি টাকা। ঢাকা সিলেট 4 লেন, 219 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি নির্মাণে খরচ হবে 17,161 কোটি টাকা। আর এই ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। অস্বাভাবিক নির্মাণ ব্যয় নিয়ে কিন্তু অভিযোগ পুরনো, আমরা সুযোগ পেলে নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো। সমকাল প্রধান শিরোনাম দেখছি, 98% আসামি খালাস, মানব পাচার মামলা, তদন্তে দুর্বলতা, সাক্ষী হাজির না করা ও সমঝোতাকে দুষছেন বিশেষজ্ঞরা। পুলিশ বলছে পারিপার্শ্বিক নানা কারণে তদন্ত শেষ করতে বেগ পেতে হয়। এছাড়া নিচে দেখছি করোনা সহনশীল দেশের র্যাঙ্কিং, শীর্ষ 20-এ বাংলাদেশ, ব্লুমবার্গের প্রতিবেদন। এছাড়া অপূর্ণাঙ্গ রেখেই শেষ হচ্ছে 2500 কোটি টাকার প্রকল্প, চট্টগ্রাম আউটার রিং রোড। ইত্তেফাক শিরোনাম করেছে আলোচনার শীর্ষে স্বাস্থ্য খাত, করোনা বিপর্যয়ের বছর 2020, ফিরে দেখা স্বাস্থ্য খাত। এবং এখানে বলা হচ্ছে করোনায় 122 চিকিৎসকের প্রাণহানি, নমুনা পরীক্ষায় জালিয়াতি, মাস্ক কেলেঙ্কারি, অবকাঠামো নির্মাণ ও ক্রয়ে অনিয়ম দুর্নীতি, রোগী ভোগান্তি, আইসিইউর সংকটে দেশের চিকিৎসা ব্যবস্থার দুরবস্থার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। আমরা নিশ্চয়ই বিষয় শুনবো আপনার কাছে। এর পাশেই দেখছি নৌকার পক্ষে এক হয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর, 64 পৌরসভায় দলীয় প্রার্থীর নাম ঘোষণা। এছাড়া এক আপিলেই ব্যয় 10 লাখ টাকার বেশি, পিলখানা হত্যা মামলা, উৎকণ্ঠায় দণ্ডিতদের স্বজনরা, খালাসপ্রাপ্তদের মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে টিকা নিয়ে হঠাৎ রাগঢাক। এছাড়া ব্যবসায়ীরা নীতি সহায়তা চান আরও 1 বছর, এরকম একটি শিরোনাম দেখছি। পেছনের পাতার খবর, রোহিঙ্গাদের নিয়ে সৌদির সঙ্গে সমঝোতার উদ্যোগ, সৌদি প্রবাসী 55,000 রোহিঙ্গা মেয়াদোত্তীর্ণ, এমআরপি নবায়ন হবে বাকিদের পর্যায়ক্রমে। যুগান্তর শিরোনাম করেছে বাবুল চিস্তির পরিবারের অবৈধ সম্পদের পাহাড়, 1000 কোটি টাকার সম্পদ জব্দ, মামলাগুলোর তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে বলছেন দুদক চেয়ারম্যান। এছাড়া দুর্নীতির কাঠগড়ায় 10 স্কুল প্রকল্প, 20 কোটি টাকা ঘুষের প্রস্তাব ফাঁস। দেশ রূপান্তর শিরোনাম করেছে চাল সংগ্রহ কম, আমদানি নির্ভরতা সরকারের। এছাড়া টিকাগ্রহীতাদের তালিকা হবে বিশেষ অ্যাপে। আরেকটি শিরোনাম দেখছি ছাত্রলীগ নিয়ে, সেখানে বলা হচ্ছে জয় লেখকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। সবশেষে দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে সাঙ্গু রিজার্ভ ফরেস্ট লেফট এক্সপোজ টু হিউম্যান গ্রিড। এছাড়া রোড ক্র্যাশ ভিকটিম কম্পেনসেশন ক্লেমস উইল স্টিল রিমেন পেন্ডিং। বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে একটি বিষয় নিয়ে আমরা শুরু করতে চাই, সেটি হচ্ছে করোনা মহামারী চলছে এবং বিপর্যয় সারা বিশ্বেই। ইত্তেফাক একটি কি বলবো বিপর্যয়ের বছরে ফিরে দেখা একটি শিরোনাম করেছে এবং সেখানে কিছু বিষয় তারা সামনে এনেছে। যেমন তারা বলছে যে ইতিমধ্যে 122 চিকিৎসকের প্রাণহানি হয়েছে। বিপর্যয় বা দুরবস্থা যেটি ছিল, নমুনা পরীক্ষায় জালিয়াতি হয়েছে, মাস্ক কেলেঙ্কারির খবর আমরা জানি। এছাড়া ক্রয়ে দুর্নীতি, অনিয়ম, সেই বিষয়গুলো বছর জুড়েই কিন্তু আলোচনায় ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে করোনা সংক্রমণ দেশে শুরুর পর তো 9টি মাস চলে গেছে, এই 9 মাসে পরিস্থিতির কতটা বদল হয়েছে? সুপন রায়, বিষয়টি দিয়ে যদি আলোচনা শুরু করেন। পরিস্থিতির তো বদল হয়েছে নিশ্চয়ই। আমরা শুরুতে যেই আশঙ্কা, ভয়, ভীতিতে ছিলাম, সেটা সবচেয়ে বড় পরিবর্তন সেই জায়গাটা এসছে, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। এটা আপনি স্বীকার করবেন, আমিও করব, তাই না? আমরা এই সংকটটাকে মোকাবেলা করতে শিখেছি, আমরা মাস্ক পরতে শিখেছি এবং দিনকে দিন এটা বাড়ছে।
অনেকেই অসচেতন, কিন্তু তারপরও আমি মনে করি এটা কিন্তু আগের চাইতে বেড়েছে। আমরা নিজেরও প্রচারণা করেছি, মানুষ হাত ধোয়া শিখেছে, যেটা বহুজাতিক কোম্পানি বছরের পর বছর প্রচারণা চালিয়ে পারেনি, সেটা কিন্তু সারা বিশ্বের মানুষ একযোগে সেই সেই প্র্যাকটিসে ফিরে গেছে। কিন্তু যেই সংকটের কথাটা বলে আপনি শুরু করলেন, সেটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত। বাংলাদেশের স্বাস্থ্য খাত আমার মনে হয় প্রথম দুটি তিনটি ব্যয়বহুল খাত, যেখানে সরকারের বরাদ্দ সবচেয়ে বেশি থাকে। এই বছর 45,000 কোটি টাকা উন্নীত হয়েছে, সেই খাতের একটি। কিন্তু এইটা এত বাজে অবস্থা, এত মিসম্যানেজমেন্ট, এত চুরি, এত লুটপাট, মানে এটার যে খোল নলচি বলে আমরা বলি না, যে ময়নাতদন্ত যেটা বলে, সেটা এই করোনা না আসলে এইভাবে বোধহয় প্রকট হতো না, তাই না? তো এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের প্রত্যেকটা সংস্থা, জি, সচিব কিন্তু জয়েন করেছেন, বেশ কয়েক মাস হয়ে গেছে। তিনি তার মতো করে চেষ্টা করছেন। সেখানে নানা রকম বিরোধের খবর আমরা ভেতর থেকে খুব গভীরভাবে পাই। আমি নিজে যেহেতু অসুস্থ, এখনো সুস্থ পুরোপুরি হতে পারিনি, সেই জন্য প্রাইভেট হসপিটালগুলোর চেহারা কিন্তু খুব ভালো আমি জানি। এবং আপনি নাম করা যে হসপিটালগুলো, সেগুলো আইসিইউ কিন্তু এখনো এই 9 মাস পরও কিন্তু ফাঁকা নেই, এটা সত্যি কথা। এবং আজকেই কিন্তু নতুন আরো 21টি কি 15টি, আমি ঠিক সংখ্যাটা ভুলে গেছি, যে বিদেশে যারা যাবেন সেই পরীক্ষা করার কিন্তু অনুমোদন দিয়েছে সরকার। সেখানে অনেকগুলো বেসরকারি সংস্থা কি তারা দিয়েছে। সো সরকার তার মতো করে কিন্তু ম্যানেজমেন্ট করার চেষ্টা করছে, উন্নতি করার চেষ্টা করছে। এবং গত 7 মাসে, এই মাসে কিন্তু সংক্রমণের হার কমেছে, কিন্তু মৃত্যুর হার কমেনি। অদ্ভুত ব্যাপার, আপনি খেয়াল করবেন। আর যেটা ঝুঁকির ব্যাপার, সেটা হলো যেই করোনার যে নতুন স্ট্রেইনের কথা আমরা শুনছি, সেটার তো প্রকৃতি আমাদের এখানে আছে বলে নানা সূত্রে প্রকাশ পাচ্ছে। সেটি নিয়ে এখনো অবশ্য নিশ্চিত হওয়ার বিষয় রয়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে হাসপাতালগুলো, স্বাস্থ্য ব্যবস্থা, যেমন প্রথম আলো শিরোনামটি করেছে হাসপাতালে সংক্রমণ ঝুঁকি থাকছে, এবং এখানে যেটি বলা হচ্ছে যে রোগী বাছাইয়ের যে পদ্ধতি সেটি অনুসরণ করা হচ্ছে না, তো তাতে করে তো এই সংক্রমণটা আরো ছড়িয়ে পড়ার সংখ্যা থেকেই যায়। তাদের মতো একটা টার্ম ইউজ করে, ট্রায়াজ না কি যেন বলে, আমি ঠিক জানি না। হ্যাঁ, এটা ঠিক, এটা সত্যি যে ওই পর্যায়ে তো আমরা ওই পর্যায়ে ম্যানেজমেন্ট ওই স্কিল কিন্তু আমাদের ডেভেলপ করেনি। এটা মামুন, এটা আপনিও জানেন, আমরাও জানি। সংক্রমণ, আমি বলি কি, শহরের বাইরে তো একদমই মানুষ মানছে না। কিন্তু যেটা আশঙ্কার ব্যাপারটা হলো যে যেভাবে কমছিল মৃত্যুর হার, সেটা কিন্তু গত 2-3 মাসে আবার আস্তে আস্তে করে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখন কিন্তু একটা পর্যায়ে কিন্তু 15-তে নেমে আসছিল, 20-এ নেমে আসছিল, এখন দেখবেন এটা কিন্তু 30-এর দিকে উঠে গেছে, 30 থেকে একটু উপরের দিকে উঠছে। তার মানেটা কি? তার মানেটা কিন্তু ঝুঁকিটা কিন্তু করেনি। সংক্রমণ তো তার পরের ব্যাপার। আমাকে বললো ধুমধাম করেই তো মানুষ মরে যাচ্ছে। কাদের ভাই মরে গেলেন? তার আগে দেখলেন আপনি বাংলাদেশের অন্যতম শিল্পপতি, গুরুত্বপূর্ণ শিল্পপতি হাশেম সাহেব মারা গেলেন, এবং অসংখ্য মানুষ কিন্তু আমরা হারাচ্ছি। সো করোনা, আমি কালকে রাতে মানে খুব মজা করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, যে লিখেছিলাম যে হোয়াট ইজ ইউর বিগেস্ট টেকওয়ে ফ্রম 2020। তো সেখানে আমাদের এক ভাই, খুব শিক্ষিত, লন্ডনে থাকেন, সিলেটি ভদ্রলোক, উনি লিখেছেন যে হাউ টু ফাইট অ্যান্ড সার্ভাইভ উইথ কোভিড-19। তো এইটা তো বড় ধরনের লেসন লার্নিং আমাদের হলো, যে খুব কম কিছু দিয়ে যে জীবন যাপন করা যায়, সেই শিক্ষাটা কিন্তু কোভিড আমাদেরকে দিয়ে গেছে বিশ্বব্যাপী। মামুন জি, একটু অন্য প্রসঙ্গে আসি। প্রথম আলোরই আর একটা শিরোনাম, যে 1 কিলোমিটার রাস্তার ব্যয় 82 কোটি টাকা। আপনি বলছিলেন যে কোভিড যে শিক্ষাটা দিয়ে গেছে যে খুব কম এই দিয়ে জীবন ধারণ করা যায়, কিন্তু এই যে অনিয়ম দুর্নীতির এই বিষয়গুলো তো, এই বিস্তার তো থামছে না, এবং নির্মাণ ব্যয়ের যে অস্বাভাবিক ব্যয় আমাদের দেশে হয়, সেই অভিযোগ তো পুরনো, তারপরেও নিয়ন্ত্রণ কেন আনা যাচ্ছে না? এই জায়গাটা কিন্তু এখন যিনি পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব, সিলেটের, আপনি সিলেটের রাস্তার কথা বলছেন, সিলেটের মন্ত্রী, উনি কিন্তু প্রায় কিন্তু এখন উচ্চকণ্ঠ, প্রায় কিন্তু সংবাদ সম্মেলনে সেই কথাগুলো বলেন, এবং ইন্টারনাল সব খবর তো আমাদের বাইরে আসে না। অনেক ফাইলই কিন্তু উনি এখন নজর দিচ্ছেন, চেষ্টা করছেন ভেতরে ঢুকতে। এবং প্রধানমন্ত্রী অল্প কয়েকদিন আগেই কিন্তু একটা নির্দেশনা দিয়েছেন কিছু ফাইলের ব্যাপারে, যে ফেলে রাখা যাবে না, ব্যয় যেন না বাড়ে, সময় মতো কাজ যেন শেষ হয়, এবং ওই প্রবণতা, প্রকল্প ঝুলিয়ে রেখে যে বাড়ানোর প্রবণতা, সেটাতে কিন্তু উনি একটা নির্দেশনা কিন্তু দিয়েছেন।
এটা তো পুরনো রোগ আমাদের, কারণ আমাদের বেতন গত 10 বছরে আমাদের সরকারি কর্মকর্তাদের তাদের অনেকেই স্কিল অনেকেই আনস্কিল, সেগুলো যে প্রসঙ্গ দূরে থাকুক, বেতন কিন্তু তাদের 3 গুণ বেড়েছে। আমাদের সরকার, বিশেষ করে আব্দুল মুহিত সাহেব যিনি অর্থমন্ত্রী ছিলেন, উনি নিজের মুখে স্পষ্ট করে আমাকে বলেছিলেন যে এই যে বাড়ছে বেতনটা, তাদের সুবিধা, তারা গাড়ি পায়, ফুয়েল পায়, নানা রকম সুবিধা বেড়েছে, একটা বড় রকম পলিসি ছিল যে তাতে হয়তো দুর্নীতিটা কমে আসবে। কিন্তু আপনি আমরা সারা দেশের মানুষ কি দেখছি, আসলে যত দেয়া হোক না কেন, নৈতিক জায়গাটা যদি মোরাল ঠিক না থাকে, তাদের খাই খাই রোগটা কিন্তু এখনো কমেনি। সেই কারণেই এটা একটা সম্মিলিত একটা নেক্সাস, তার ফল হলো এটা যে প্রকল্প কি করে বাড়ানো যায়। আজকেরই আপনি যে পত্রিকা পড়লেন সেই পত্রিকার ভেতর গিয়ে দেখুন, সেখানেই দেখবেন টেলিটকের একটা ব্যয় জাস্ট রিভিউ করতে দিয়েছে, তাতে 1000 কোটি টাকা কমে গেছে বেজ স্টেশন নানা রকম স্থাপনে। তো দেখেন আরেকটা প্রকল্পের গল্প ভেতরেই আছে। এই হলো বাংলাদেশ, এই হলো আমাদের বাস্তবতা। তো এটা নিয়েই তো আমাদের চলছে। এইগুলো যদি কমে যেত তাহলে তো অন্যান্য সেক্টরে ওই টাকাগুলো বরাদ্দ দেওয়া যেত, গরিব মানুষের কাছে যেত। গরিব মানুষ আজকে যে কোভিড দিয়ে আমরা কথা শুরু করেছিলাম, আপনি ক্ষুদ্র ঋণ, প্রান্তিক কুটির শিল্প কি যেন একটা বলে না, একদম যারা যারা ব্যাংকের সঙ্গে এমনকি বিকাশের সঙ্গে যুক্ত নেই, সেই মানুষগুলো কিন্তু একদম নিঃস্ব হয়ে গেছে, পুঁজিহীন হয়ে গেছে। সেখানে পৌঁছাতে পারেনি কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক খাত প্রণোদনা যা যা দিয়ে দেওয়া হয়েছে সরকারের। জি জি, শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে, অনেকগুলো বিষয় রয়েছে। তার আগে আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরেই, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকার সংবাদ বিশ্লেষণে। আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক সুপন রায়। একটি বিষয় যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তো খুবই আলোচনা হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায় গত দুদিন ধরে দেখছি, সেটি হচ্ছে যে একটি সিনেমার কিছু সংলাপ এবং সেটি নিয়ে পুলিশ সেই সিনেমাটার নির্মাতা, পরিচালক এবং অভিনেতাকে মামলা দিয়েছে, গ্রেপ্তার করেছে পর্নোগ্রাফি আইনে, যেটি নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছে। অনেকে এই ঘটনাটিকে, পুলিশের এই আচরণকে হঠকারী এবং অসহিষ্ণু বলে মনে করছে। কেউ কেউ এরকম প্রশ্ন তুলছেন যে সম্প্রতি যখন মেজর সিনহা মারা গেলেন, তার সহকর্মী সিপ্রার যে ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো, তাকে নিয়ে নানা রকম মন্তব্য করলেন কিছু কর্মকর্তা, তাদের বিরুদ্ধে তো এরকম কোনো ব্যবস্থা দেখা গেল না। এই ধরনের প্রশ্নগুলো সামনে আসছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে? এই প্রশ্নগুলো একদম সঙ্গত। অসহিষ্ণুর যে ব্যাপারটা আপনি বললেন, আমারও যেটা মনে হয়েছে যে পুলিশ প্রশাসনে তো অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ, কি বলবো, বুদ্ধিমত্তা এরকম লোকের সংখ্যা এখন কিন্তু অনেক বেড়েছে। এইরকম একটা ঘটনা কি করে হতে দেয়া হলো? যে ঘটনাটা ঘটেছে, আপনি যেটার কথা বললেন, যে ফিল্মের যিনি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং যিনি অভিনয় করেছেন শাহিম মৃধা, যদি ভুল না হয়, এই দুজনকে আটক করা হলো। ঘটনা তো অসত্য না। যে কথাটা বলা হয়েছে, যেটা চরিত্রায়ন করা হয়েছে, সেটা তো অসত্য না। তাহলে মানহানি হলো কি করে? আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যাদের বিরুদ্ধে ধরেন যে অভিযোগ, তারাই মামলা করলো, তারাই আবার অ্যারেস্ট করলো, তাহলে তদন্তটা তো অ্যাটলিস্ট আদালতের কাছে যেতে পারতো। ক্ষমতাটা নিজের হাতেই কিন্তু নিজে নিয়ে নিল। আমার প্রশ্নটা হলো এই জায়গাটা না, প্রশ্নটা হলো এর চাইতেও খুব বাজেভাবে বাংলাদেশের পুলিশ, আমাদের সেনাবাহিনী এবং বাংলাদেশকে নেটফ্লিক্সের একটা ফিল্মে এক্সট্রাকশন, যদি আমি একটু আগে যেটা বললাম আপনার সঙ্গে, সেখানে যদি আপনি দেখেন আরো বাজেভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, আপনি ওটার কথাও ভুলে যান, ফেনীর নুসরাতের যে ঘটনাটা আমরা এখনো ভুলে যাইনি। সেখানে ওসি সাহেব যে ইন্টারোগেশনটা করেছিলেন, যেটা ওনার মোবাইল থেকে ছড়ানো হয়েছিল যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, কনভারসেশন তো এরকম হয়। রেপ কেসে তো এইভাবেই প্রশ্ন করা হয়। হ্যাঁ, হতে পারে শব্দ চয়নে, উপস্থাপনে হয়তো কোনো রকম ব্যত্যয় হয়েছে, কিন্তু এটা করবার আগে তো আরেকটা বডি ছিল, সেটা হলো সেন্সর বোর্ড। ফিল্মটা কি সেন্সর হয়নি তাহলে? তো এখানে সেন্সর বোর্ডকে এড়িয়ে গিয়ে সরাসরি এরকম ভাবে মামলা, আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি আর কি। এটাকে বলে এখানে একটি ফাঁক অবশ্য দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে যেহেতু এই ফিল্মটি একটি অ্যাপে আপনার রিলিজ করা হয়েছে, তো সেই কারণে যেহেতু অ্যাপে রিলিজ করার ক্ষেত্রে সেন্সরের সেই রকম নীতিমালা তৈরি হয়নি, সেই জায়গাটায় একটি গ্যাপ রয়ে গেছে, সেটি নিয়েও কথা হচ্ছে। প্রশ্ন তুলেছি আমি, কি তাহলে কি হয়নি? আমি নিশ্চিত নই বলেই বলছি, কারণ যারা পরিচালনা করেন, পরিচালক, তারা এগুলো আমাদের চাইতে কিন্তু ভালো জানবার কথা।
যে সেন্সর ছাড়া হলেও একটা ফিল্মের খণ্ডিত অংশ এইভাবে ছেড়ে দেওয়া যায় কি যায় না, এটা তো নৈতিকতার প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হলো, যেই অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হলো, এইটা এইটা এরকম এর চাইতে নোংরা, এর চাইতে অসংখ্য বাজে উদাহরণ কিন্তু আমাদের সোসাইটিতে আছে। আপনি যদি নানা রকম বক্তব্য নিচে যেই অশ্লীল কথাবার্তাগুলো প্রচার করা হয় বা লেখা হয়, সেগুলো ধরলে তো হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করতে হবে, পুলিশের বিরুদ্ধেই বলা হয়। আজকের দিনে আছে, আপনি গেলেও অনেক দেখবেন। কিন্তু আমার মনে হয় এটা হলো কি জানেন, আমার মনে হয় এটা হলো ওই দুর্বলের প্রতি সবলের যে একটা আস্ফালন আমরা দেখি না, সেরকম ভাবে আপনি দেখতে পারেন। এটা না করলেও পারা যেত, এটা অন্যভাবে আরো স্মার্টলি, আরো সুন্দরভাবে এটা হ্যান্ডেল করা যেত। কিন্তু এটা অসহায় অসহায় পানি সবসময় নিচের দিকে গড়ায় আর কি, ওইটারই প্রতিফলন। জি, আরেকটি ঘটনা যেটি আসলে দেশ জুড়ে যে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতার এই বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে, সামাজিক আন্দোলনও হয়েছে, কিন্তু এইটি কিন্তু কমছে না। যেমন কালকে সুনামগঞ্জে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। চলন্ত বাসে এক ছাত্রীকে নির্যাতনের চেষ্টা করা হয়েছে এবং সে সম্ভ্রম বাঁচাতে লাফিয়ে পড়ে সে আহত হয়েছে। এই ধরনের ঘটনাগুলো সমাজ থেকে কেন কমছে না? আমার প্রশ্ন তো এটাই, আমারও আপনার মতো প্রশ্ন, যে নুসরাতের ঘটনার পর তো আমরা ভেবেছিলাম যে একটা ভালো ধরনের, বিশাল বড় ধরনের আলোড়ন পড়লো, মানুষের মনোজগতের একটা পরিবর্তন আসবে। কিন্তু গতকালের যে ঘটনাটা, এটা হলো সুনামগঞ্জের দিরাই যে উপজেলা, সেইখানে অবাক করার কাণ্ড। ওই মেয়েটি সিলেট শহর থেকে বিকেল বেলায় বাসে উঠেছে এবং তার যে থানা শহর, উপজেলা শহর, সেই দিরাই কিন্তু ভিতরে ঢুকে গেছে বাস। যাত্রী নামতে নামতে হয়তো ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাটায়, যে একটা থানা শহরের ভিতরে বাসটা তো ওখানে গিয়ে থেমে যাবে, এরপরে আর তার যাওয়ার জায়গা নেই। সেই অবস্থায়, ঢোকা অবস্থায় শহরের ভিতরে একটা চালক এবং হেল্পার এই দুঃসাহস কি করে করে? আগামী দিন সেখানে কিন্তু পৌরসভা নির্বাচন, আপনি খেয়াল করবেন, মেয়েটি ভোট দিতে যাচ্ছিল, এরকম খবর আসছে কানে। তো মেয়েটিকে কোন অবস্থায় গেলে একটা মেয়ে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়তে পারে? মাথায় আঘাত লেগেছে, শরীরের পায়ে আঘাত লেগেছে, এবং তাকে স্থানীয়ভাবে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে এবং রাতভর সেখানে কিন্তু, রাতভর না, রাতে সেখানে কিন্তু স্থানীয়ভাবে আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে। এই যে এত বড় ধরনের মানে ঘটনা, এখন বাসকে আটক করেছে পুলিশ, কিন্তু আমরা আশা করি হেল্পার এবং চালককে খুব সহজেই আইডেন্টিফাই করা যাবে। কিন্তু আমি যে কথাটা তুলে ধরার চেষ্টা করছি, যে মানুষের মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা, এটা কিন্তু রয়েই যাচ্ছে। এটা কিসের ইঙ্গিত দেয় আর কি? এটা এরকম ঘটনা সাধারণত ঘটে থাকে ফাঁকা জায়গায়। আগের ঘটনাগুলো তো আমরা দেখেছি, বাসটা শহরের ভিতরে ঢুকে যাচ্ছে, সেই অবস্থায় করেছে। তো তাদের কি কোনো রকম ভয় নেই, ভীতি নেই? মানে কোন জায়গা থেকে কি প্রোটেকশনের কোনো আশ্বাস, নাকি না অন্য কিছু কিছু মাথায় আসছে না আসলে। এটা এইরকম চলতে থাকলে পুরো দেশটাই তো একটা মফস্বল শহরে হতে পারলে তো কি অবস্থা, আপনি বুঝতেই পারেন পুরো দেশটাই কোন অবস্থায় আছে। মানে যারা কন্যা সন্তানের পিতা, তারা তাদের মনের ব্যথাটা কিন্তু আমাদের এই জায়গাটা রিড করতে হবে, যে তাদের ব্যথাটা কোথায় এখন। মানে ভয়াবহ অবস্থা, ভয়াবহ সমাজ কত নিচে নামতে নামতে পৌঁছে যাচ্ছে, পচন ধরে গেছে। আমার মনে হচ্ছে যে চেঞ্জ কিভাবে আসবে জানি না। নির্বাচনের কথা বলছিলাম, আমরা জানি আগামীকালকে দেশের 25 পৌরসভায় নির্বাচন, এবং যেটি আমরা দেখলাম যে পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে কিন্তু প্রচার শেষ হয়েছে। বিএনপি যে অভিযোগটি করে এসেছে যে তাদেরকে গণসংযোগে নামতেই দেওয়া হয়নি, আর আওয়ামী লীগ নেতারা পাল্টা অভিযোগ করে বলছে যে এই যে নামতে নেওয়া দেওয়ার এই যে অভিযোগটাকেই কৌশল হিসাবে নিয়েছে বিএনপি। আমরা কিছু কিছু জায়গায় কিন্তু সংঘর্ষের ঘটনাও ঘটতে দেখেছি। সব মিলে কেমন নির্বাচন আসলে হতে যাচ্ছে, কি খবর পাচ্ছেন? মাঠ তো আসলে সেইভাবে যেরকম উত্তেজনাপূর্ণ আমরা দেখে থাকি ছোটবেলা থেকে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলো, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সেই পরিবেশ তো আমরা সত্যি কথা তো আমাদের বলতে হবে, সেই পরিবেশ তো এখন আর নেই। এটা তো একপেশে হয়ে গেছে একদম। বিরোধী দল বলতে যেই ব্যাপারটা ছিল, সেটা তো সেইভাবে মাঠে নেই। তো এখন সর্বত্রই তো, সব জায়গায় তো আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। তারপরও একটু ছিটে ফোটা যে সংঘর্ষের খবর পাওয়া যায়, তাতে তো পুরনো চিত্রের একটা প্রতিফলন আর কি। আমি মনে করি যে তবুও তো কিছুটা চেষ্টা করছে বিএনপি তো এখন তাদের অস্তিত্ব রক্ষার সংগ্রামেই তারা ব্যস্ত। তাদের দলের ভিতরেই নানা রকম ভাঙনের প্রতিধ্বনি শোনা যায়। তো
মানে যেই রকম প্রতিদ্বন্দ্বিতার আমরা আশা করি সেটা আসলে বাস্তবে নেই। ইলেকশন হতে হচ্ছে এই তো। জি, আমরা একেবারে শেষের দিকে খুব সংক্ষেপে আরেকটি খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করি। গতকালকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করলেন আহমেদ শফীর পরিবারের সদস্যরা এবং তারা যেটি বললেন যে বাবুনগরী মামুনরা তাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য রীতিমতো প্রাণনাশের হুমকি দিচ্ছে। কি হচ্ছে আসলে হেফাজতে? হেফাজত সম্পর্কে মামুন আমার একদম খুব স্পষ্ট পরিষ্কার কোনো ধারণা নেই, তবে ওটার ভেতরে যে একটা বড় ধরনের ওলটপালট কিছু হচ্ছে সেটা তো আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আজ করতে পারি। বাবুনগরী এবং আহমেদ শফী এরা তো একদম পরস্পর বিরোধী একটা অবস্থানের মতো করে ছিল। বাবুনগরী তো আমরা দেখেছি তার অবস্থান, এবং এখনকার মামুনুল হক সাহেবের বক্তব্যতেও তো ভাস্কর্য ইস্যুতে আমরা দেখছি তাদের যতখানি না এটা অনেক বেশি রাজনৈতিক স্ট্যান্ড থেকে তারা বক্তব্য দেন। তো আহমেদ শফীর পরিবারই ভালো জানবেন যে আসলে কোন পর্যায়ে আছে, কিন্তু ওনার মৃত্যুটা যেভাবে হয়েছে, যেভাবে তার ছেলেকে বা ওনাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ওই রাতে, সেটা থেকে তো পরিষ্কারভাবে তাদের ইন্টারনাল বিরোধটা বেরিয়ে আসছে, যেটা উনি থাকতে সেইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তো পরিবার ভালো করে জানবেন যে আসলে কি হয়েছে, কিন্তু আমার সত্যিকার অর্থে খুব ভালো মানে ইনফরমেশন নেই ওই ভেতরটা আর কি। আসলে সামনে পরিস্থিতি বলে দিবে আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে যায় আর কি। বাট তারা অনেক সুবিধা কিন্তু পেয়েছে শফি সাহেবের মাধ্যমে। তারা সরকারের কাছ থেকে যে প্রধান দাবিটা একটা স্বীকৃতি কিন্তু তারা পেয়ে গেছে, সেই জন্য তারা সরকারকে সাধুবাদ অবশ্যই দিতে হবে, কারণ তারা কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে গেছে তাদের সেখানে। বড় ধরনের সমাবেশে প্রধানমন্ত্রী নিজ উপস্থিত ছিলেন, তো এটা তাদের জন্য অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। কওমি মাদ্রাসা বা কওমি যারা আন্দোলনে দীর্ঘদিন ধরে আছেন, সেটা আহমেদ শফী সাহেবের একটা তো অবস্থান ছিল। এখন সেই জায়গাটা হয়তো বাবুনগরী সাহেব নিতে চাচ্ছেন ইন্টারনাল, আমি অনুমান করছি, এটা পুরোপুরি নিশ্চিত নই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মামুন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিউজ আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9:15 এবং শুক্রবার 10:10 প্রচারিত হচ্ছে। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন আর টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।